দর্শক, আজকে আমরা কথা বলবো হঠাৎ পা মচকে গেলে করণীয় কি এই সম্পর্কে। আসলে আমাদের চলার পথে প্রায় এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই, যেমন উঁচু নিচুতে একটু পা পড়লো বা অসমান জায়গায় পা পড়লো, দেখা যায় যে পাটা একটু মোচড় খেলো। ঠিক তেমনইভাবে দেখা যায় সিঁড়িতে ওঠানামা করতে গেলে বা অনেক সময় মেয়েরা হাই হিল জুতা পরলে চলার পথে এই ধরনের সমস্যার শিকার আমরা প্রায়ই হয়ে থাকি। এটা কেন হয় এবং হলে এটার করণীয় কি সম্পর্কে জানবো। যে কারণে এটা হয়, সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের যে ওজন, সেই ওজনটা কিন্তু হাঁটু এবং অ্যাঙ্কেল জয়েন্ট এই দুইটার উপরেই বেশি পড়ে। বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টের যে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্ট, এগুলো কোনো কারণে উইক থাকে, সেক্ষেত্রে সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়। এবং এই হঠাৎ মচকে যাওয়ার কারণে মেডিকেল ভাষাকে আমরা এটা দুইটা ভাবে বলে থাকি। একটা হলো বলি স্প্রেইন অথবা স্ট্রেন। তো এই অ্যাঙ্কেল স্প্রেইন বা অ্যাঙ্কেল স্ট্রেন সাধারণত হয়, যেটা সাধারণত কী সমস্যা দেখা যায়, এখানে যেটা হয় যে পাটা হঠাৎ করে ফুলে যায়, লাল হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারাউন্ডিং লিগামেন্টগুলো থাকে সেগুলো অনেক সময় ইনজুর্ড হয় বা পার্শিয়ালি রাপচার হয়, যার ফলে এই জায়গাটা ফুলে যায় এবং অনেকে তীব্র ব্যথা অনুভব করে। অনেকে এমনও হয় যে ব্যথার কারণে তার অজ্ঞান হয়ে যায়। তো এটা হলে আমরা কি করব? এটা হলে দেরি না করে দ্রুত একটা চিকিৎসকের শরণাপন্ন হব। প্রথমে বাসায় যেটা আমরা করতে পারি, আমরা বলি একটু যে কোনো আঘাতে হঠাৎ করে ব্যথা পেলে জায়গাটা একটু আইস কম্প্রেশন দেওয়া 15 থেকে 20 মিনিট, এভাবে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি পাটাকে সোজা করে রাখা, মুভমেন্ট কম না করা, পাটাকে বিশ্রামে রাখা এবং পাটাকে একটু উঁচু করে রাখা। এবং যদি প্রয়োজন মনে হয় যে পাটা অনেক ফুলে গেছে, সেক্ষেত্রে আমরা একটু কম্প্রেশন দিয়ে রাখতে পারি। সেটা হতে পারে যে ক্রেপ ব্যান্ডেজ বা অ্যাঙ্কলেট এই জাতীয় উপাদান দিয়ে এটা একটু চেপে রাখা, কিন্তু চাপটা খুব বেশি দেওয়া যাবে না, যাতে ব্লাড সার্কুলেশনটা ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া সামান্য ব্যথানাশক ওষুধ এই ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজন পড়ে, সেটা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি প্যারাসিটামল বা অবস্থা অনুযায়ী ন্যাপ্রোসিন বা আইবুপ্রোফেন এই ধরনের ওষুধের প্রয়োজন পড়তে পারে। অনেক সময় টপিক্যাল ইউজের জন্য আমরা এক ধরনের ব্যথানাশক জেল সাজেস্ট করি। এবং এই রেস্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং রেস্ট পিরিয়ডটা কতদিন হবে, কারো 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যদি সিভিয়ারিটি অনুযায়ী দেখা যায় যে প্লাস্টারেরও প্রয়োজন পড়তে পারে। যদি টেন্ডনটা বা লিগামেন্টটা বেশি ইনজুরি হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে ইমোবিলাইজ করার জন্য অনেক সময় প্লাস্টার করে রাখা প্রয়োজন পড়ে। এই একটা ধাপের ট্রিটমেন্ট অ্যাকিউট অবস্থায়, পরবর্তীতে এটাকে আবার সুস্থ হওয়ার জন্য, যেমন প্লাস্টার করে রাখা হলো বা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে রাখা হলো, জয়েন্টটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন পাটা স্বাভাবিক মুভমেন্ট করা যায় না। সেক্ষেত্রে এই জয়েন্টটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা মাংসপেশি লিগামেন্টগুলোকে রিল্যাক্স করি, পাশাপাশি যে টেন্ডন বা লিগামেন্টগুলো উইক থাকে সেগুলোর আবার শক্তি বৃদ্ধি করি, যার ফলে এই জিনিসটা যেন রিপিটেডলি না হতে পারে। এরপরে যেটা করণীয়, আমরা বলি যতটা সম্ভব সাবধানে চলাফেরা করা, সতর্কতা অবলম্বন করা, যে যেন পাটা টুইস্টিং না হয়, উঁচু নিচুতে পা না পড়ে। মেয়েদের ক্ষেত্রে হাই হিলের ব্যবহারটা যাতে খুব সাবধানের সাথে করা হয়, আমরা বলি ক্ষেত্র বিশেষে ব্যবহার না করাই সবচেয়ে উত্তম। এই জিনিসগুলো মেনে চলা। খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় আমরা অসাবধানবশত পড়ে গেলে এই ধরনের পা মচকে যায়, সেটা সাবধানতার সাথে খেলাধুলার সময় খেয়াল রাখা। এবং খেলাধুলার আগে অনেক সময় আমরা ওয়ার্ম আপটা করি না, সেটা যদি না করি সেক্ষেত্রে এই ধরনের মাসেল পুল বা লিগামেন্ট ইনজুরিটা বেশি হয়। সেক্ষেত্রে খেলার আগে অবশ্যই একটু আধা ঘন্টা বা 15-20 মিনিট একটু ওয়ার্ম আপ করা, একটু স্ট্রেসিং এক্সারসাইজ করা, যেটা এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাই।